8-10 মাইল কিংবা তার চেয়েও দূরের আর একটি হিন্দু গ্রামে সারারাত ধরে হেঁটে যাওয়া। সারারাত হাঁটার পথে অন্য কোনো গ্রাম পড়ে না তা নয়, কিন্তু সেই গ্রামে ওঠা যাবে না, কারণ ওই গ্রাম মুসলমানের। আমাদের কমান্ডার, রক্ষী বাহিনীর ডেপুটি লিডার সুকুমার সরকারের এক কথা, কোনো মুসলমান গ্রামে ওঠা যাবে না, কারণ মুসলমানরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেবে। তাই আমরা কোনো মুসলমান গ্রামে উঠি না। সন্ধ্যা হলেই আমরা হাঁটা শুরু করি। সারারাত হেঁটে এক হিন্দু গ্রাম থেকে আর এক হিন্দু গ্রামে গিয়ে উঠি। এভাবে দিনে খাওয়া দাওয়া, চুপচাপ বসে থাকা এবং সারারাত হাঁটা। দিন 10 পরেই শরীর কাঁপতে লাগলো। প্রথমে আমি ভাবলাম এটা বুঝি আমার কোনো রোগ। পরে দেখি সকলেরই শরীর কাঁপছে এবং সকলেই আমাকে তাদের শরীরের অবস্থা অবহিত করছে। কিন্তু শরীর যতই কাঁপুক, রাতে তো হাঁটতে তো হবেই। হাঁটা ছাড়া আমাদের বিকল্প কিছুই নেই। একদিন সন্ধ্যার পর হাঁটতে শুরু করলাম। নিশিরাত পার হয়, কিন্তু হিন্দু গ্রাম আর আসে না। সামনে আবছা একটা গ্রাম দেখা যায়, কিন্তু ওই গ্রামে ওঠা যাবে না। ওটা মুসলমানের গ্রাম। রাত শেষে ভোর হয় ভাব। আমাদের সকল সাথী বেঁকে বসল। তাদের শরীর আর চলছে না, আর হাঁটতে পারছে না। সকলের এক দাবি, এই গ্রামেই উঠতে হবে, এই গ্রামেই আশ্রয় নিতে হবে। কিন্তু কমান্ডার সুকুমার সরকারের ওই একই কথা, এটা মুসলমান গ্রাম, এই গ্রামে ওঠা বা আশ্রয় নেয়া যাবে না। এর পরের গ্রাম হিন্দু, সেই গ্রামে আশ্রয় নেয়ার জন্য উঠতে হবে। এই কথা শুনে সবাই বসে পড়ল, কেউ কেউ শুয়ে পড়ল। সামরিক ভাষায় যাকে বলে ট্রপস আউট অফ অর্ডার। সুকুমার সরকার আর আমি দাঁড়িয়ে, বাকি সবাই যে যার মতো কুয়াশায় ভেজা ঘাসের উপর শুয়ে বসে। সুকুমার বাবু আমাকে বললেন, বাঁচতে চাইলে ট্রুপস ওঠাও। আমি শত চেষ্টা করেও কাউকেই উঠাতে পারলাম না। অবশেষে কমান্ডার সুকুমার আঞ্চলিক ভাষায় বললেন, শালার ভাইরা আমার কি বেকটুইন, সকলেই মরবে, চল এই মুসলমান গ্রামেই উঠি, বলে গ্রামের দিকে হাঁটতে লাগলেন। ধীরে ধীরে সবাই উঠে হাঁটতে লাগল। সুকুমার বাবু এবার মুসলমান গ্রামের দিকেই চলতে লাগল। মিনিট 15 মধ্যেই আমরা আশ্রয় নেয়ার জন্য মুসলমান গ্রামে উঠে পড়লাম। মূল মাটি থেকে 15-20 ফিট উঁচু, 700-800 ফুট লম্বা, 100 ফুট চওড়া এবং 50-60টি ঘরের গ্রামে যে যেদিক দিয়ে পারে ঢুকলো এবং যে ঘরে পারে শুয়ে পড়ল। সারা গ্রামে ডাকাত ডাকাত বলে সোর পড়ে গেল। অবস্থা বেগতিক দেখে আমি চিৎকার করে বলতে লাগলাম, ভাই সব, আমরা ডাকাত না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা ডাকাত নই। আপনারা হইচই বন্ধ করুন, আমরা ডাকাত নই। এক পর্যায়ে বাধ্য হয়ে বললাম, আপনারা চুপ না করলে আমরা আপনাদের গুলি করতে বাধ্য হব। বলেই G3 অটো রাইফেল তাক করলাম। কিছু লোক কথায় এবং ভয়ে চুপ করল। আমি গ্রামের পুরুষদের বললাম, আপনারা মসজিদে আসেন, ফজরের নামাজের পর আপনাদের সাথে আমাদের কথা আছে। এখানকার গ্রাম দেশের অন্যান্য গ্রামের মতো নয়। এই গ্রাম মূল মাটি থেকে 20-30 ফুট উঁচু, 500-700 বা 1000 ফুট লম্বা, 50 ফুট চওড়া করে মাটি ফেলে তার উপর পরিকল্পিতভাবে 2 সারিতে ঘর, এক কোণায় মসজিদ, পাঠশালা তৈরি করা। মসজিদে ফজরের আজান শেষে নামাজ হলো। আমাদের কে যে কোন ঘরে কোথায় ঘুমিয়ে নাক ডাকছে তার কোনো হদিস নেই। একমাত্র আমি গ্রামের মানুষের ভিড়ে উপচে পড়া মসজিদের বারান্দায় অস্ত্র হাতে দাঁড়িয়ে বক্তৃতা করছি। ভাই সব, আমরা ডাকাত নই। আমরা যদি ডাকাত হতাম, তাহলে এতক্ষণে আপনাদের জানমাল ধনসম্পদ লুট করতাম। কিন্তু কই, আমরা তো আপনাদের কিছুই লুট করছি না, কারণ আমরা ডাকাত নই।
আমরা হলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। আপনারা হয়তো জানেন না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আর তাই ওই হত্যার প্রতিবাদে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমরা ডাকাত নই, আমরা শেখ মুজিবের সৈনিক। আমরা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি এবং এই যুদ্ধের প্রয়োজনেই আমরা আজ আপনাদের কাছে আশ্রয়ের জন্য এসেছি। আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের পিতা মাতার মতো। শুধু আজকের দিনের জন্য একটুখানি আশ্রয় আমরা আপনাদের কাছে চাই। আমার বক্তৃতা শুনে গ্রামের এক মহিলা বলল, উমা ডাকাত দেখি ভালো ভালো কথা বলে। তোতা পাখির মতো আরো কত কিছুই না বোঝালাম। গ্রামবাসীও বুঝল। আমি মসজিদের বারান্দায় অস্ত্রটা বুকের ভিতর জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। গ্রামবাসীর ডাকে আমার ঘুম ভাঙল। গ্রামবাসী আমাকে ঘুম থেকে তুলে বলল, স্যার আসেন, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমি বললাম, আপনি যান, আমি আসছি। তিনি বললেন, না, আমার সাথেই যেতে হবে। আপনাদের জন্য আমরা খাসি জবাই করেছি। আমি উনার সাথে যেতে থাকলাম। একটা ঘরে আমাকে আমার আরো 3 জন সাথীসহ খাওয়াতে বসানো হলো। খেতে বসে দেখলাম সত্যি সত্যি খাসির মাংস দিয়ে খেতে দিয়েছে। মনে মনে নিজেই নিজের বক্তৃতার প্রশংসা করতে লাগলাম আর গর্ববোধ করতে লাগলাম। আমার বক্তৃতার এমনই জাদু এবং আমি মানুষকে এমনভাবেই বুঝাতে পারি যে গ্রামের মানুষ খাসি জবাই দিয়ে আমাদের খাওয়ায়। আহ, কি আমার যোগ্যতা! খাসির মাংস দিয়ে পুরো পেট ভাত খাওয়া শেষে এলো দুধ। পেটে জায়গা না থাকায় দুধ ভাত খেতে অক্ষমতা জানালাম। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত গ্রামের মানুষেরা নাছোড়বান্দা। দুধ ভাত খেতেই হবে। তাদের অনুনয়ের কাছে নতি স্বীকার করে দুধ ভাত খেতে বসলাম। লোকমা দুধ ভাত তুলে যেই মুখে দিতে গেলাম, অমনি আচমকা গুলি শুরু হলো। ঝাঁকেও ঝাঁকেও গুলি বাঁশে বেড়া ভেদ করে ঘরে ঢুকতে লাগলো। হাতে থাকা G3 রাইফেল নিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যেই পাল্টা গুলি করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা আমাদের 3 দিক থেকে ঘেরাও করে হামলা করেছে। এতক্ষণে বুঝলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত, অনুরাগী সমর্থক সহজ সরল গ্রামের মানুষের খাসি জবাই করে ও দুধ ভাত খাওয়ানোর প্রকৃত রহস্য। 3-4 শত লোকের বাস এই গ্রামে। গ্রামে কোনো মহিলা নেই, শিশুও নেই, এমনকি পুরুষও নেই। রয়েছি শুধু আমরা আর আমাদের সামনে, ডান দিকে এবং বাম দিকে এই 3 দিক ঘেরাও করা আর্মির সৈন্যরা। আমাদের পিছনে হাওর। হাওর মানে কুল কিনারাবিহীন এক বিশাল জলাশয়। আমাদের তড়িৎ পাল্টা আক্রমণে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। ফজরের নামাজের পর গ্রামের মানুষদের আমাদের সম্পর্কে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত বোঝানোর পর আমরা যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন গ্রামে মানুষেরা বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল, পরবর্তীকালে DGDFI মেজর জেনারেল এবং রাষ্ট্রদূত চিফ অফ বাগদাদ জেনারেল মাহমুদুল হাসান নন মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে এবং জেনারেল, ওই সময়ের কর্নেল মাহমুদুল হাসানের পরিকল্পনা অনুযায়ী আমাদের খাওয়ার জন্য খাসি জবাই করে মাংস এবং দুধ ভাত খাওয়ার আয়োজন করা হয়। আমরা ঘুমে থাকতেই মুষ্টিমেয় কয়েকজন লোককে আমাদের খাওয়া দাওয়ার জন্য রেখে গ্রামের বাকি মহিলা, শিশু এবং পুরুষ সকলকেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়। হিসেবটা এই রকম ছিল, আমরা খাসির মাংস আর দুধ ভাত খেতে ব্যস্ত থাকব, আর মাহমুদুল হাসানের সৈন্যরা 3 দিক থেকে ঝটিকা আক্রমণ করে আমাদের জীবিত ধরে নিয়ে যাবে।
আমাদের সঙ্গে থাকা অত্যাধুনিক সমরাস্ত্র সম্পর্কে মাহমুদুল হাসানের সঠিক ধারণা ছিল না। তিনি আমাদের আন্ডার এস্টিমেট করেছিলেন, অস্ত্রশস্ত্রে ফুটবল মনে করেছিলেন। ফলে প্রায় ৩ শতাধিক সৈন্য নিয়ে ৩ দিক থেকে ঘেরাও করে আক্রমণ করেও আমাদের কাবু করতে পারেননি। আমরা তড়িৎ পাল্টা আক্রমণের মাধ্যমে মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করে দেই। জেনারেল মাহমুদুল হাসান হেলিকপ্টারের সাহায্যে অস্ত্র ও সৈন্য সমাবেশ করতে থাকে। আমরা হেলিকপ্টার লক্ষ্য করে 6 ইঞ্চ মর্টার থেকে গোলা নিক্ষেপ করলে হেলিকপ্টার পালিয়ে যায়। কিন্তু ইতোমধ্যেই জেনারেল মাহমুদুল হাসান তার সৈন্যবল ও অস্ত্রবল বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি করে। প্রচণ্ড গতিতে যুদ্ধ চলতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য আমাদের জীবিত কিংবা মৃত অবস্থায় পরাস্ত করা, আর আমাদের লক্ষ্য প্রাণে বাঁচা। যুদ্ধের কৌশলগত কারণে আমাদের অবস্থান ছিল অনেক সুবিধাজনক, কারণ আমরা ছিলাম গ্রামে অর্থাৎ উঁচু জায়গায়, আর সেনাবাহিনী ছিল ধান খেতে অর্থাৎ নিচু জায়গায়। যুদ্ধে আমাদের মিডিয়াম এমএমজি মেশিন গান চালক উপজাতীয় গার্ড তরুণ আশু মারাক ও তার অল্পবয়সী তরুণ সহকারী চালক দীনবন্ধু মারাক ফিল্মের নায়কের মতো অভূতপূর্ব সাহসিকতার সাথে 100 রাউন্ড গুলির এক চেইন বিশিষ্ট এমএমজি মিডিয়াম মেশিনগান চালাতে থাকে। এমএমজি এর সামনে 2টি পা আছে। এই পা 2টি মাটিতে রেখে শুয়ে থেকে তারপর এমএমজি চালাতে হয়। কিন্তু আশু মারাক এই রীতি বা প্রশিক্ষণের তোয়াক্কা না করে 100 রাউন্ড গুলির এক চেইন এমএমজি হাতে নিয়ে দাঁড়িয়ে সিনেমার নায়কের মতো শত্রুকে ঘায়েল করতে লাগল। আর তার সাথে তাল মিলিয়ে কিশোর তরুণ যুবক দীনবন্ধু চেইনে দ্রুত 100 রাউন্ড গুলি ভরে চেইন এমএমজিতে ফিট করে দিতে লাগল। সিনেমায় যেমন নায়ক একের পর এক শত্রু নিধন করে যায়, কিন্তু নায়কের গায়ে গুলি লাগে না। বাস্তব যুদ্ধেও আশু মারাক ওই রকম একের পর এক শত্রু নিধন করে যেতে লাগল। কিন্তু আশু মারাকের গায়ে শত্রুর গুলি লাগল না। আমরা প্রকৃত অর্থে চারদিক থেকেই ঘেরাও। আমাদের পালাবার কোনো পথ নেই, কারণ 3 দিকে সেনাবাহিনী আর একদিকে কুল কিনারাবিহীন হাওরের বিশাল জলরাশি। পালাবার কোনো পথ নেই। জেনারেল মাহমুদুল হাসানের ধারণা ছিল আমরা আর কতক্ষণ যুদ্ধ করব? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা, 1 দিন, 2 দিন। তারপর কি হয়? মৃত্যু, না হয় বন্দি। আসলেও তাই, আমাদের তো পালাবার কোনো পথই নেই। প্রচণ্ড যুদ্ধ কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান। আমি চিন্তিত হলাম। ক্রলিং করে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে নিজেদের সর্বশেষ অবস্থানটা দেখে নিলাম। যুদ্ধ শুরু হয়েছে দুপুর বেলা। এখন প্রায় সন্ধ্যা হয়। মনে মনে সেলফ ডিসিশনটা কি নেব ভাবতে লাগলাম। ধরা পড়ব, না আত্মহত্যা করব। ঠিক এমন সময় আমাদের কমান্ডার সুকুমার বাবু ঠিক এই ভাষায়, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, বলেই আমাকে বললেন, ওই উত্তর দিকে হিজল গাছগুলোর আড়ালে যে সৈন্যগুলো আছে, তাদের যদি এক ঝটিকা আক্রমণে নিহত বা সরিয়ে দিতে পার তাহলেই কেবল আমরা বাঁচতে পারি। কারণ ওই একটিই মাত্র পথ আছে পালাবার। কমান্ডারের কথাটা শুনে এতক্ষণ মনে মনে যে সেলফ ডিসিশনের কথা ভাবছিলাম তার সুরাহা হয়ে গেল। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হয় সেনাবাহিনীদের নিহত বা তাড়িয়ে দেব অথবা নিজেই মরব। 3 জন সাথী বন্ধুকে ইশারায় কাছে ডাকলাম। আমি সহ 4 জনের একটা সুইসাইড স্কোয়াড গঠন করলাম। যদিও পরিস্থিতি ও পরিবেশে আমরা সকলেই সুইসাইড স্কোয়াড মেম্বার হয়ে গেছি। তারপর একটা সামান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে একে অপরের সাথে করমর্দন করে গুলি করতে করতে হিজল গাছের বাগানের দিকে ঝটিকা আক্রমণ করলাম।
নিজেদের গায়ে গুলি লাগতে পারে সেই পরোয়া করলাম না। শুধু আক্রমণ আর সামনের দিকে এগিয়ে গেলাম। যুদ্ধের ধরন গেল পাল্টে। এতক্ষণ আমরা শুধু শত্রুর আক্রমণ প্রতিহত করতে আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করেছি। শত্রুর ঝাঁকেও ঝাঁকেও গুলি আমাদের দিকে আসছে। এতে আমাদের কোনোই ভ্রুক্ষেপ নেই। আমরা তো মরার জন্যই এসেছি। মিনিট 15-র মধ্যেই আমরা হিজল বাগান দখল করে ফেললাম। আর্মির হেলমেট, বুট এবং জায়গায় জায়গায় রক্ত দেখে অনুমান করলাম এখানে সেনাবাহিনীর বেশ সদস্য হতাহত হয়েছে। যার ফলে হতাহত সৈন্যদের নিয়ে বাকি সৈন্যরা এই স্থান ত্যাগ করে অন্যত্র অবস্থান নিয়েছে। হিজল বাগান আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা কমান্ডারের অপেক্ষায় রইলাম। সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে এলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। যুদ্ধের তেজ কমে এলো। এখন এমনই একটা সময় যখন আকাশে চাঁদের ভগ্নাংশ ওঠে রাত 10টা-11টায়। আকাশে চাঁদ ওঠার আগেই এই অন্ধকারেই আমাদের পালিয়ে যেতে হবে। কতক্ষণ জানি না, তবে অনেকক্ষণ হলো আমাদের কমান্ডার এবং অন্য সাথীদের অপেক্ষায় আমরা বসে আছি। চাঁদ উঠলে আমাদের পালানো কঠিন হয়ে পড়বে। চাঁদের আলোয় আমাদের দেখলেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে। পালাতে পারা তো দূরের কথা, চাঁদ উঠলেই আমাদের হয় পজিশনে থাকতে হবে, নইলে মারা যেতে হবে। এখনো কমান্ডার এলো না। আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আজ মেঘে চাঁদ ঢেকে রাখো, নইলে আমরা মারা যাব। অনেকক্ষণ হয়ে গেল, আমাদের কমান্ডার ও অন্য সাথীরা এখনো এলো না। আবার সেলফ ডিসিশন নিলাম এবং সাথের 3 সাথীকে জানালাম আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে কমান্ডার ও অন্য সাথীরা না এলে আমরা পালিয়ে যাব। কারণ আকাশে চাঁদ উঠলে আর পালাতে পারব না। পালাতে হলে চাঁদ ওঠার আগেই পালাতে হবে। এই হিজল বাগানের পরেই ধান ক্ষেত। সেই ক্ষেতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা পজিশনে আছে। আকাশে চাঁদ উঠে গেলে চাঁদের আলোয় হিজল বাগান থেকে ধান খেতে যাওয়া মাত্রই পজিশনে থাকা সৈন্যরা আমাদের দেখতে পাবে। আর দেখা মাত্রই সৈন্যরা গুলি করে আমাদের ঝাঁকড়া করে দেবে। অতএব কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরে বললাম, আমি এখন পালিয়ে যাব। তোমরা যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে যেতে পার। 4 জন মিলে পালাতে লাগলাম। ঘুটঘুটে অন্ধকার, নিজেকেই নিজে দেখা যায় না। আমরা 4 জন একে অপর থেকে যাতে বিচ্ছিন্ন না হই সেই জন্য গায়ে গায়ে মিশে পথ চলতে লাগলাম। হিজল বাগান থেকে ধান খেতে এসে পড়লাম। ধান খেতে কিছুক্ষণ চলার পর আমরা দাঁড়িয়ে পড়লাম। এত অন্ধকার যে আমরা কি সোজা হাঁটছি না জায়গায় ঘুরছি কিছুই বুঝি না। তবে এইভাবে যে পালাতে পারবো না তা বুঝতে পারলাম। হয়তো সারা রাত হেঁটে দেখা যাবে আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই ঘুরপাক খাচ্ছি। সাথী 3 জন ঘাবড়ে গেল। আমিও ঘাবড়ে গেলাম। একজন জিজ্ঞেস করল, এখন উপায় কি? বললাম, দাঁড়িয়ে তো থাকা যাবে না, হাঁটতেই হবে, তাতে যা হয় হবে। তবে সকলেই খেয়াল রাখবে গ্রামের মানুষ যে পথে চলে সেই পথের ঘাস উঠে সাদা মাটির পথ হয়। সেই পথ অন্ধকারেও আবছা দেখা যাবে। আমরা হাঁটতে থাকে সেই পথ পেলে একটা উপায় হবে। আমাদের এক সাথী বিমল বলল, দাঁড়ান, আমার পায়খানা পেয়েছে। আমরা দাঁড়ালাম। বিমল পায়খানা করতে বসেই বলল, পেয়েছি পেয়েছি, পথ পেয়েছি। আমরা দেখলাম, হ্যাঁ, এই তো গ্রামের মানুষের পায়ে চলার পথ। বিমলের পায়খানা শেষে খুঁজে পাওয়া পথ ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। মনে অনেক ভয়, এই পথ না হারায়। সাথী নওশের আলী নসু বলল, দাঁড়ান, আমার শরীর কেমন ভারী হয়ে যাচ্ছে। বললাম, ভারী হোক আর হালকা হোক, দাঁড়াবার সময় নেই বন্ধু।
এর মধ্যেই দেখলাম একটা লোক ধান খেতে বসে বিড়ি বা সিগারেট খাচ্ছে। প্রতি টানে টানে ফুলকি দিয়ে স্পষ্ট আগুন দেখা যাচ্ছে। আমি নিশ্চিত হলাম এই লোক বেসামরিক লোক, মানে পাবলিক। কেননা কোনো সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত লোক এই সময়ে, এই রাতে, এই যুদ্ধ ময়দানে বিড়ি বা সিগারেট খেতে পারে না। সামরিক প্রশিক্ষণকালেই যুদ্ধ ময়দানে রাতের বেলায় বিড়ি বা সিগারেট খাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশেষ তামিল দেয়া হয়। সাথী বন্ধুদের বললাম, এই লোককে ধরে গান পয়েন্টে নিয়ে পালাবার পথ বের করে নিতে হবে। এই লোককেই গান পয়েন্টে আমাদের সাথে নিয়ে পালাতে হবে। আপনারা বিড়ির আগুন লক্ষ্য করে ক্রলিং করে ওই লোকের 2-3 হাত সামনে গিয়ে অবস্থান নেবেন। আমি ক্রলিং করে পেছনে দিক দিয়ে ওই লোককে গান পয়েন্ট করব, যাতে ওই লোক চিৎকার অথবা দৌড়ে পালাতে না পারে। আমাদের কোনো প্রকাশ শব্দ করা চলবে না, এটা মনে রেখে কাজ করতে হবে। আমরা ক্রলিং করে যাওয়া শুরু করলাম। আমি ঠিক পিছন দিক দিয়ে ওই লোকের পিঠে হাত রেখে বললাম, ক্যাডা? লোকটি ঘাবড়ে গিয়ে বলল, আমি 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 ধমকের স্বরে বললাম, চুপ। এরপর ধীরে ধীরে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? ভদ্রলোক বললেন, জিতেন হাজং। নামটি আমার চেনা চেনা লাগলো, তবুও G3 রাইফেলের ব্যারেল, নল, পিঠে ঠেকিয়ে বললাম, আমাদের পথ দেখিয়ে নিয়ে চলুন, নইলে গুলি করে মেরে ফেলব। আমরা কাদেরিয়া বাহিনীর লোক। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বললেন, আপনাদের জন্যই তো আমি নৌকা নিয়ে এসেছি। নৌকা কোথায়? ঘাটে। চলুন আগে ঘাটে যাই। জিতেন হাজং হলেন কমরেড মণি সিং এর কমিউনিস্ট পার্টির সদস্য। সংগ্রামী আর বিপ্লবীদের সাহায্য করাই তার ধর্ম। সুনামগঞ্জ সীমান্ত এলাকার বাসিন্দা চিরকুমার জিতেন হাজং চিরকাল মানুষের সেবা করেই জীবন কাটিয়ে দিচ্ছেন। এই সুনামগঞ্জ অঞ্চলের মোটামুটি সমস্ত মানুষ জিতেন হাজংকে চেনে। তিনি ইতিহাস প্রসিদ্ধ তেভাগা আন্দোলন, লাঙল যার জমি তার এবং জমিদারি প্রথা বাতিল আন্দোলনের বিপ্লবী যোদ্ধা ছিলেন। যৌবন বয়সে তিনি কমরেড মণি সিং এর সহযোদ্ধা ছিলেন। তিনি ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহে তীর ধনুক নিয়ে ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধ করেছেন। ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হয়েছিলেন, কিন্তু ওই অঞ্চলে তেমন একটা যুদ্ধ না হওয়ায় তিনি যুদ্ধ করতে পারেননি বলে দুঃখিত। আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ জিতেন হাজং এর কাছে নেশার মতো লাগে। সীমান্তে আমাদের ঘাঁটিতে তিনি একবার এসেছিলেন। যোদ্ধাদের জিতেন হাজং ভালোবাসেন। নিজের বিপদ উপেক্ষা করে যোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসতে তিনি দারুণ আনন্দ পান। তাই আমরা যখন সীমান্ত থেকে দেশের ভেতরে ঢুকি তখন থেকেই নিরাপদ দূরত্বে থেকে তিনি আমাদের ছায়ার মতো অনুসরণ করেছেন। এই অঞ্চল তার এতই নখদর্পণে যে আমরা যখন রাতে রওনা হতাম তিনি সহজেই অনুমান করে নিতে পারতেন আমরা এক রাতে পায়ে হেঁটে কত দূরে এবং কোথায় গিয়ে পৌঁছাতে পারি। পরের দিন তিনি আবার আমাদের কাছাকাছি কোনো জায়গায় অবস্থান নিতেন, কিন্তু সরাসরি আমাদের কাছে আসতেন না। এই অঞ্চলের হিন্দু মুসলমান সকলের কাছেই তার সমাদর ছিল। ঘর সংসার ত্যাগী চিরকুমার এই পুরুষের কাজই ছিল আজ এই গ্রাম কাল অন্য গ্রাম ঘুরে বেড়ানো। ঘাটে এসে দেখলাম সত্যিই একটা বড় জেলে নৌকা রয়েছে, সঙ্গে ৩ জন মাঝি। জিতেন হাজং সহ আমরা ৪ জন নৌকায় উঠে বসলাম। আমাদের ৪ জনের একজন হলো কমান্ডারের ছোট ভাই অরুণ সরকার। নৌকায় উঠেই অরুণ সরকার বলল, দাদারে, কমান্ডার সুকুমার সরকার ছাড়া যামু না, দাদারে আনার ব্যবস্থা করেন। জিতেন হাজং বললেন, তোমরা নৌকায় বহ, আমি কমান্ডারকে খুইজা আনি।
জিতেন হাজং কমান্ডার সুকুমার বাবু এবং অন্য সাথীদের খুঁজে আনতে গেল। আমরা 4 জন নৌকা থেকে নেমে শুয়ে পজিশন নিয়ে থাকলাম। এক সময় অন্ধকারে দেখলাম খুবই কাছাকাছি একদল সৈন্য শারীরিকভাবে লাইন দিয়ে আমাদের দিকে আসছে। আমরা 4 জন পজিশনে চুপ করে শুয়ে থাকলাম। সৈন্যরা আমাদের 2-3 হাত দূর দিয়ে নৌকার দিকে এগিয়ে গেল। এরপর কমান্ডার সুকুমার বাবু আস্তে আস্তে কোকিলের কণ্ঠে কুকু করে ডাক দিলেন। আমরা বুঝতে পারলাম এই সৈন্যদল আমাদেরই সাথী। আমরাও পাল্টা কুকু ডাক দিয়ে তাড়াতাড়ি নৌকার দিকে গেলাম। সার দ্রুত সবাই নৌকায় উঠে পড়লাম। নৌকা ছেড়ে দিল। অতিরিক্ত বৈঠা ও মাস্তুল দিয়ে আমরাও নৌকা বাইতে লাগলাম। আকাশে চাঁদ ওঠার আগেই অন্তত 2-3 মাইল দূরে চলে যেতে হবে। দ্রুতগতিতে নৌকা চলতে লাগল। 2/3 ক্ষয় হয়ে যাওয়া চাঁদ চতুর্দিকে হালকা রূপালি আলো ছড়িয়ে আকাশে উঠল। চাঁদের মিষ্টি পরিষ্কার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কুল কিনারাবিহীন বিশাল জলরাশির মাঝে একটা নৌকায় আমরা সবাই বসে আছি। এতক্ষণে আমাদের মুখে কথা ফুটল। আমরা সবাই আশ্চর্যজনকভাবে বিধাতার কৃপায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় পালিয়ে এসেছি। এ যেন কিছুতেই বিশ্বাস হতে চায় না। মনের আনন্দে মনে হলো উচ্চ কণ্ঠে গান হাই। আমাদের এই বাঁচার পিছনে যার একক অবদান, তিনি আর কেউ নন, তিনি হলেন মানুষের সেবায় উৎসর্গকৃত প্রাণ জিতেন হাজং। জিতেন হাজং এর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, ঋণের শেষ নেই। কোনো দিন কি এমন আসবে যেদিন জিতেন হাজংয়ের ঋণ শোধ করার অন্তত চেষ্টা করা যাবে? ভোর হলো। নৌকা তীরে ভিড়ল। আমরা সবাই নৌকা থেকে নেমে পড়লাম। জিতেন হাজংকে বুকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। আবার পথ চলতে শুরু করলাম। এবার পথ চলার লক্ষ্য হলো সীমান্তের দিকে। উদ্দেশ্য সীমান্তের নিকটবর্তী জায়গা দিয়ে আমরা ঘুরতে থাকব। জনগণের অবস্থা খুব একটা ভালো দেখলাম না। আমাদের হাতে অস্ত্র আছে বলেই জনগণ আমাদের কিছু বলেনি, কিন্তু মনে হয়েছে পারলে জনগণ আমাদের ধরে ফেলে। জনগণকে এত বুঝাচ্ছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের স্রষ্টা, তাকে অন্যায়ভাবে হত্যা ইত্যাদি, কিন্তু জনগণ গ্রহণ করছে না, কেবলই প্রত্যাখ্যান করছে। মনটা ভীষণ খারাপ। তাহলে কি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা শূন্যের কোটার চেয়েও নিচে নেমে গেছে? জনগণ যদি আমাদের আশ্রয় না দেয়, তাহলে আমরা গেরিলা যুদ্ধ করব কিভাবে? জনগণ আর গেরিলা যোদ্ধার সম্পর্ক হতে হবে পানি আর মাছের। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, গেরিলা যোদ্ধাও জনগণ ছাড়া বাঁচে না। পানি যদি মাছকে আশ্রয় না দেয় তাহলে মাছের যেমন নিশ্চিত মৃত্যু হবে, ঠিক জনগণ যদি গেরিলা যোদ্ধাকে আশ্রয় না দেয়, তাহলে গেরিলা যোদ্ধারও নিশ্চিত মৃত্যু হবে। মনে নানান প্রশ্ন। শেখ মুজিবুর রহমান কি মানুষের কাছে এতই অগ্রহণযোগ্য হয়ে পড়েছিল? তাকে এইভাবে খুন করা হলো, আমরা তার প্রতিবাদে যুদ্ধ করতে এলাম, অথচ জনগণ আমাদের গ্রহণই করছে না। আসলে সশস্ত্র প্রতিবাদই শেষ কথা নয়। আমরা যারা শেখ মুজিবুরের অনুসারী, আমাদের নিজেদের কর্ম দ্বারা এবং জনগণকে বোঝানোর মাধ্যমে ধীরে ধীরে আবার শেখ মুজিবের প্রতি মমত্বশীল করে তুলতে হবে এবং শেখ মুজিবুর রহমান এর হারানো জনপ্রিয়তা আবার ফিরিয়ে আনতে হবে। তাহলেই কেবল আমরা সশস্ত্র যুদ্ধ বা নিরস্ত্র লড়াইয়ে বিজয়ী হতে পারব। এছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। জেনারেল মাহমুদুল হাসানের সৈন্যরা জনগণের মাধ্যমে আমাদের গতিবিধির খবরাখবর নিয়ে পথে পথে অ্যাম্বুশ করতে থাকল। অ্যাম্বুশ মানে আগে থেকেই ফাঁদ পেতে বসে থাকা।
আমরা এক সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল মাহমুদুল হাসানের অ্যাম্বুশে ফাঁদে পা দিলাম। সন্ধ্যায় এক আখক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকেই অ্যাম্বুশ করে ফাঁদ পেতে বসে থাকা বাংলাদেশ আর্মির সৈন্যরা অতর্কিতে আমাদের আক্রমণ করল। আমরা আখক্ষেতের ভেতর আশ্রয় নিয়ে পাল্টা জবাব দিলাম। প্রথমে তীব্র লড়াই শুরু হলো। তারপর রাতভর থেমে থেমে সংঘর্ষ চলতে লাগল। রাত পোহালো, ভোর হলো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর সৈন্যরা দুর্বার গতিতে পুনরায় আক্রমণ শুরু করল। আমরা তার যথাযথ জবাব দিতে লাগলাম। যতই বেলা বাড়তে লাগলো আক্রমণ পাল্টা আক্রমণ ততই বাড়তে লাগলো। আমরা যে আখক্ষেতে আশ্রয় নিয়েছিলাম গুলিতে সেই ক্ষেতের আখ ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগল। আমাদের গুলি ক্রমশ ফুরিয়ে যেতে লাগল। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগল। ধীরে ধীরে আমাদের অস্ত্রগুলো একের পর এক থেমে যেতে লাগল। যখনই আমাদের একটা অস্ত্র থেকে যায় তখনই বুঝতে পারি আমাদের সাথী যোদ্ধার গুলি হয় শেষ, অথবা আহত কিংবা নিহত হয়েছে। সন্ধ্যা নাগাদ আমাদের একের পর এক প্রায় সকল অস্ত্র থেমে গেল। অর্থাৎ আমাদের প্রায় সকল সাথীর গুলি শেষ অথবা আমাদের প্রায় সাথীই নিহত। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই অবস্থা বেগতিক দেখে আমি ক্রলিং করে আখক্ষেত থেকে বেরিয়ে ধানক্ষেতে ঢুকে পড়ি। সারারাত ক্রলিং করার পর যখন সকাল হয় তখন আমি কোথায় তা আমি জানি না। ধান গাছের পাতা আর শীষের ধারে আমার সমস্ত শরীর কেটে ফালি ফালি হয়ে সারা দেহ থেকে বিন্দু বিন্দু রক্ত বের হতে থাকে। দীর্ঘ সময় ক্রলিং করার ফলে আমার হাঁটু, হাতের দুই কনুই এবং বুক চিরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। শরীরে অসহ্য যন্ত্রণা, দেহে বল নেই, দেহ আর চলে না, দেহ নিস্তেজ। জীবনের মায়া ত্যাগ করে ধানক্ষেতেই পড়ে রইলাম। এক সময় ঘুমিয়ে পড়লাম, না জ্ঞান হারিয়ে ফেললাম জানি না। যখন হুঁশ ফিরে এলো তখন দেখি একটি কুকুর আমার নাক শুকছে। ধপ করে উঠে বসতেই কুকুরটি ৩-৪ হাত পিছনে সরে গেল। আমার পাশেই পড়ে আছে আমার জীবন রক্ষাকারী G3 অটো রাইফেল আর দুটো ম্যাগজিন। আমার কিছুই মনে নেই কেন আমি এই অবস্থায় এখানে। পেটে শুধু প্রচণ্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি অস্থির। চিন্তা করছি আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব। ধীরে ধীরে আমার সমস্ত কিছু মনে হতে লাগল। আমি আবার ভয় পেয়ে গেলাম। শত্রুর ভয়, মৃত্যুর ভয়, সঙ্গে সঙ্গে আমার মরণের সাথী, বাঁচার সাথী প্রিয়তমা G3 অটো রাইফেলটা আর ম্যাগজিন দুটো হাতে তুলে নিলাম। এখনো একটা ম্যাগজিন পুরো গুলি ভর্তি, অন্যটা অর্ধেক ভর্তি। আর G3 সাথে ফিট করা ম্যাগজিনে 20 রাউন্ড গুলির মধ্যে 3 রাউন্ড গুলি আছে। কিন্তু গুলির ব্যাগটা কোথায় জানি না। এখন সকাল না দুপুর না বিকাল কিছুই বুঝি না। হাতের ঘড়িটা গুলির ব্যাগের মতো কোথায়ও পড়ে গেছে। পেটের ক্ষুধা নিবারণের জন্য কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, কোনো গ্রাম বা লোকালয়ে যাওয়া যাবে না। মানুষেরাও আমাদের শত্রু। আমাদের অবস্থা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো। 1971-এ মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের যে অবস্থা হয়েছিল এখন আমাদেরও সেই একই অবস্থা হয়েছে। মানুষ আমাদের সাহায্য করবে না, মানুষের কাছে যাওয়া যাবে না। ক্ষুধার জ্বালায় ধান গাছের কচি ডগা আর কচি ধানে দুধ চুষতে লাগলাম আর ভাবতে লাগলাম, এখনই অন্যত্র রওনা হব না সন্ধ্যা হলে রওনা হব। এখন রওনা হলে শত্রুর কবলে পড়ার বিপদ, আর সন্ধ্যার পর রওনা হলে অন্ধকারে পথ হারাবার বিপদ। কোন বিপদটা গ্রহণ করব? পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। আর কিছুক্ষণ পর পানির পিপাসায় এমনিই মরতে হবে। ফুল প্যান্টটা ভাঁজ করে নেংটির মতো বানালাম। শার্টটা খুলে কোমরের সাথে বেঁধে G3 রাইফেলটা বা হাত দিয়ে শরীরের সাথে মিলিয়ে ধরলাম।
যাতে দূর থেকে বোঝা না যায় আমার কাছে অস্ত্র। তারপর সোজা পানির খোঁজে হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতেই একটা পানির ডোবা পেয়ে পানি খেলাম। এক লোক পায়খানা করে ওই ডোবায় শৌচ করতে এসেছে। আমি ওই লোককে গান পয়েন্ট করে আমাকে সোজা সীমান্তের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলাম, নইলে প্রাণে মারার হুমকি দিলাম। সীমান্তের কাছাকাছি আসতেই দূরে থেকে ভারতের পাহাড় নজরে এলে আমি ওই লোকের হাত ধরে তাকে জোর করে নিয়ে আসার জন্য ক্ষমা চেয়ে ছেড়ে দিলাম। তারপর ভারতের পাহাড় লক্ষ্য করে দ্রুত হাঁটতে থাকলাম। সীমান্তে পৌঁছতে আমার সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আমাদের সীমান্ত অঞ্চলের হাইডআউট বা ক্যাম্পে পৌঁছে দেখে আমার যুদ্ধের সাথী বৈদ্যনাথ কর মুমূর্ষ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। বৈদ্যনাথ কর এর সারা শরীরে অসংখ্য ছোট ছোট ছিদ্র। সেই সকল ছিদ্র দিয়ে বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আসছে। উপজাতীয় সাথী ডাক্তার জন হেনরি এবং রাধা রমন রায় ঝান্টু 1977 সালের 1 জানুয়ারি হালুয়াঘাট থানার বেতগুড়া গ্রামে এক সম্মুখ যুদ্ধে রাধা রমন রায় ঝান্টু ও ডাক্তার জন হেনরি নিহত হলেন। বৈদ্যনাথ করকে চিকিৎসা করেছে। বৈদ্যনাথ কর সুস্থ হওয়ার পর জানতে পারলাম সে আখক্ষেত থেকে ক্রলিং করে পালিয়ে একটি কচুরিপানা ভরা পচা জলাশয়ে আশ্রয় নিয়েছিল। সেই পচা জলাশয়ে ছিল অনেক দিন না খাওয়া রক্তচোষা জোক। রক্তচোষা জোক বৈদ্যনাথকে পেয়েই কিলবিল করে ঘিরে ধরে রক্ত চুষে খেতে থাকে। বৈদ্যনাথ কর প্রস্রাবের রাস্তা আর পায়খানার রাস্তা 2 হাত দিয়ে চেপে ধরে বসে থাকে, যাতে জোক পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে পেটের ভিতরে ঢুকতে না পারে। বৈদ্যনাথ করের কোনো পথ ছিল না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরা ওই পুকুর পাড়ে সজাগ পাহারায় ছিল। পালাবার চেষ্টা করলেই ধরা পড়তে হবে। তাই সেনাবাহিনীর হাতে ধরা পড়ার চাইতে জোককে রক্ত দেয়াই শ্রেয় মনে করেছে বৈদ্যনাথ কর। বাংলাদেশ সেনাবাহিনী ওই পুকুর পাড় থেকে সরে যেতে যদি আর 1-2 ঘন্টা দেরি করত, তাহলে রক্তচোষা জোক বৈদ্যনাথ করের শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলত। রক্তশূন্যতার কারণে এখনও যে কোনো সময় বৈদ্যনাথ কর মারা যেতে পারে। ওই দিনের যুদ্ধে আমি আর বৈদ্যনাথ কর ছাড়া আমাদের বাকি 17 জন সাথী নিহত হয়। জনসাধারণের চরম অসহযোগিতা এবং বিরোধিতার কারণে একই পরিণতি হয় বগুড়ার রেজাউল বাকি এবং দুলাল দে বিপ্লব ও তার সাথীদের। কমান্ডার দুলাল দে বিপ্লব যুদ্ধে প্রচণ্ড মার খেয়ে আহত অবস্থায় নৌকায় করে পালিয়ে আসার সময় তীব্র যন্ত্রণায় তার টুয়াইসি মোহাম্মদ হিরুকে নির্দেশ দেয়, হিরু তুমি আমাকে গুলি করে মেরে ফেল। এই নির্দেশ পালনে টুয়াইসি হিরু অক্ষমতা প্রকাশ করলে পুনরায় দুলাল দে বিপ্লব একই নির্দেশ দেয়। কিন্তু হিরুও নির্দেশ পালনে পুনরায় অক্ষমতা প্রকাশ করে। এইভাবে কয়েকবার কমান্ডারের নির্দেশ পালনে টুয়াইসি হিরু অক্ষমতা প্রকাশ করার পর কমান্ডার দুলাল দে বিপ্লব অপর সাথী মদনকে এই মর্মে নির্দেশ দেয় যে, মদন আমি কমান্ডার দুলাল দে বিপ্লব তোমাকে নির্দেশ দিতেছি, আমার টুয়াইসি হিরুকে আমি যে নির্দেশ দিব, হিরু যদি সেই নির্দেশ পালন না করে তাহলে তুমি হিরুকে গুলি করে মেরে ফেলবে বলেই টুয়াইসি হিরুকে নির্দেশ দিল, আমাকে গুলি করে মেরে ফেল। তখন অনন্যোপায় হয়ে টুয়াইসি হিরু কমান্ডারের নির্দেশে কমান্ডার দুলাল দে বিপ্লবকে হত্যা করতে উদ্যত হল। টুয়াইসি হিরু কমান্ডার দুলাল দে বিপ্লবকে টেনে নৌকার গলুইয়ের বাইরে মাথাটা ঝুলিয়ে দিল। দুলাল দে বিপ্লব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি পড়তে লাগলো আর ফ্যাল ফ্যাল করে হিরুর দিকে তাকিয়ে থাকল। হিরু G3 রাইফেলের ব্যারেল নল তা দুলাল দে বিপ্লবের মাথায় ঠেকিয়ে গুলি করে দিল। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা পড়তে পড়তে একটা ঝাঁকুনি দিয়ে দুলাল দে বিপ্লবের দেহ নিথর নিস্তব্ধ হয়ে পড়ল।
অপরদিকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা ঢাকা কলেজের ছাত্রনেতা মেধাবী ছাত্র মোহাম্মদ ইউনুস যুদ্ধের শুরুতেই গুলিবিদ্ধ হয়। সারাদিন রক্তক্ষরণের পর নাকে মুখে ছেনরি উঠে ইউনুসের দেহ নিথর নিস্তব্ধ হয়ে যায়। সন্ধ্যায় ইউনুরেস দেহ পরীক্ষা নিরীক্ষা করে মৃত সাব্যস্ত করে ইউনুসকে ফেলে অন্য সাথীরা পালিয়ে যায়। বছর চারেক পরে ঘনিষ্ঠ এক প্রতিবেশীর বাড়িতে এক অনুষ্ঠানে ওই যুদ্ধের কথা উঠলে অনুষ্ঠানে আগত এক ভদ্রমহিলা রাগান্বিত ও ক্রুদ্ধ কণ্ঠে আমাকে গালাগালি দিয়ে বলেন, আমার ভাইকে তোমরা আহত অবস্থায় ফেলে পালিয়ে গিয়েছিলে। ওই ভদ্রমহিলার কাছে জানতে পারলাম তিনি নিহত বলে ধরে নেয়া মোহাম্মদ ইউনুসের বড় বোন। ইউনুসের বড় বোনের কাছে আরও জানতে পারলাম, যে যুদ্ধে ইউনুস আহত হয়েছিল সেই যুদ্ধে ইউনুসদের বিপক্ষে যুদ্ধ করা বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সুবেদার মেজর ছিল ইউনুসের ফুফাতো ভাই। সেই সুবেদার মেজর ইউনুসের চেহারা এবং ইউনুসের ডান হাতের কবজিতে থাকা কালো জট দেখে ইউনুসকে চিনতে পেরে জেনারেল মাহমুদুল হাসাদের কাছে ইউনুসকে বাঁচিয়ে রাখলে অনেক তথ্য পাওয়া যাবে বলে ইউনুসকে বাঁচিয়ে রাখার প্রস্তাব করেন। জেনারেল মাহমুদুল হাসান তৎক্ষণাৎ হেলিকপ্টারে করে ইউনুসকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। ইউনুসকে ওপেন হার্ট সার্জারিসহ গলা থেকে নাভি পর্যন্ত চিরে অপারেশনের মাধ্যমে সুস্থ করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। ইউনুস গলা থেকে নাভি পর্যন্ত অপারেশনের এক বিরাট কাটা চিহ্ন নিয়ে 10 বছর জেল খেটে মুক্তি পায়। অন্যদিকে টাঙ্গাইলে এক ব্রিজ ভাঙতে গিয়ে ধরা পড়ে যায় বিশ্বজিৎ নন্দী। সামরিক আদালত বিশ্বজিৎ নন্দীকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। বিশ্বজিৎ নন্দী ফাঁসির প্রকোষ্ঠে ডেথজেল বা কন্ডেম সেল একে প্রায় 15টি বছর মৃত্যুর প্রহর গুনতে থাকে। ফাঁসি দেয়ার নিয়ম অনুযায়ী সূর্য ডোবার পর এবং সূর্য উদয় হওয়ার আগে ফাঁসি কার্যকর হতে হবে। যখনই সূর্য ডুবে যেত, সন্ধ্যা হতো, বিশ্বজিৎ নন্দী অঝোর নয়নে কাঁদতে থাকত। সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করতে থাকত। আজ রাতেই আগামী সূর্যোদয়ের আগেই ফাঁসি হবে। আর পৃথিবীর সূর্য দেখবে না, পৃথিবীর আলো বাতাস ভোগ করবে না। এই সুন্দর ধরনী থেকে চিরবিদায় নিতে হবে। সারারাত কাঁদতে থাকত আর প্রাণভরে ভগবানকে ডাকত। জীবনের শেষ ডাকা। আর কখনোই ভগবানকেও ডাকতে পারবে না। এই ডাকাই শেষ ডাকা। এই তো জল্লাদ এসে গেছে। একই ফাঁসিতে ঝুলানো হবে। একই মৃত্যু। ফাঁসির অন্ধ প্রকোষ্ঠের বাইরের দেয়ালে হঠাৎ রোদের ঝলক। এমনি হাসি, অট্টহাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ফাঁসি হয়নি। আমি মরিনি। আমি অন্তত আরও একদিন বেঁচে গেলাম। আরও একদিন পৃথিবীতে থাকব। পৃথিবীর বাতাস গ্রহণ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মরিনি। আমি মরিনি। আমি আজ বেঁচে গেছি। ফাঁসির অন্ধকার প্রকণ্ঠে সারাদিন হাসি আর আনন্দ। দিন শেষে সূর্য যখন ধীরে ধীরে ডুবতে শুরু করল, সন্ধ্যা নেমে এলো। আবার অঝোর নয়নে কান্না আর ঈশ্বরকে স্মরণ করা। এই বুঝি জল্লাদ এলো, ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে দিল। মৃত্যু হলো। এভাবে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, প্রায় 15 বছর। সারা দিন হাসি, সারা রাত কান্না। বিশ্বজিৎ নন্দী হিন্দু হওয়ায় ভারতের পশ্চিম বাংলার জনগণের সমর্থন এবং ভারত সরকারের চাপের কারণে ফাঁসি কার্যকর হয় না। পরবর্তীতে বিশ্বজিৎ নন্দীকে প্রায় 15 বছর পর নিঃশর্ত মুক্তি দেয়া হয়। নজিবর রহমান নিহার ও শাহাদাত হোসেন সুজার যৌথ নেতৃত্বে 17 জনের একটি গ্রুপ 1976 সালের আগস্টে সুজার নিজ জেলা গাইবান্ধা দখল করে। গাইবান্ধা দখলের প্রথম লড়াইয়ে সহযোদ্ধা আলমগীর নিহত হয়।
03 সেপ্টেম্বর 1976। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্ট থেকে 6 বেঙ্গল এবং রংপুর ক্যান্টনমেন্ট থেকে 16 বেঙ্গলের সৈন্যরা পুরো গাইবান্ধা ঘেরাও করে নিহার ও সুজাদের আক্রমণ করলে নিহার সুজারা পাল্টা আক্রমণের মাধ্যমে পিছু হটতে থাকে। লড়াই পিছু হটা করতে করতে নিহার সুজারা গোবিন্দগঞ্জ থানায় চলে গেলেও সেনাবাহিনীর ঘেরাও ভাঙতে পারেনি। 06 সেপ্টেম্বর 1976 বিকেল 5টায় গোবিন্দগঞ্জের কামাদিয়া গ্রামে নিহার সুজাদের 8 জন সাথী যোদ্ধা নিহত হয় এবং গুলি শেষ হয়ে যাওয়ায় ও আহত হওয়ায় নিহার সুজা হুমায়ুন সহ 8 জন সাথী বন্দী হয়। বন্দীদের মধ্যে 1 নজিবর রহমান নিহার, 2 আবু বক্কর সিদ্দিকী, 3 রেজাউল করিম রেজা এবং 4 বিকাশ। এই 4 জন যোদ্ধা আহত অবস্থায় বন্দী হয়। সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুল এই 4 জন অক্ষত অবস্থায় গ্রেপ্তার হয়। বন্দী হওয়ার ঘণ্টাখানেক পর আহত নিহার, বক্কর, রেজা ও বিকাশকে সেনাবাহিনীর লোকেরা সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুলের সামনেই ব্রাশ ফায়ার করে মেরে ফেলে এবং জীবিতদের ঘণ্টা 2 পরে রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 মাস ব্যাপী নানা ধরনের নির্যাতন ও জবানবন্দি শেষে কর্নেল আজিজের 5 নং মার্শাল কোর্টের বিচারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে রংপুর কারাগারে পাঠিয়ে দেয়া হয়। রংপুর, রাজশাহী ও কুমিল্লার কারাগারে একটানা 10 বছর জেল খেতে সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুল মুক্তি পায়। সীমান্তে ফিরে এসে আমাদের জাতীয় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর আব্দুর কাদের সিদ্দিকী বীরুত্তম ওরফে বাঘা সিদ্দিকীকে রণকৌশলগত কারণে আমাদের গেরিলা যুদ্ধ করা সম্ভব নয় এবং উচিত নয় বলে আমার অভিমত ব্যক্ত করে পিছনে শত্রু না রেখে রণকৌশল নির্ধারণের কথা বলি। দেশের মানুষের অবস্থা, আমাদের সম্পর্কে মানুষের ধারণা, সর্বোপরি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ইত্যাদি বিস্তারিত বিচার বিশ্লেষণ করে কাদের সিদ্দিকী সরাসরি সম্মুখ সমরের সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা দিলেন, যুদ্ধে যত সময়ই লাগুক না কেন আমরা সামনে যুদ্ধ করব, প্রয়োজনে 1 ইঞ্চি, এই ইঞ্চি করে ভূমি মুক্ত করব, তবু পিছনে কোনো শত্রু রাখব না। আমরা বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ জেলার সীমান্ত অঞ্চলে শক্তিশালী ঘাঁটি স্থাপন করলাম এবং বেশ বড় এলাকা জুড়ে মুক্ত অঞ্চল তৈরি করলাম। প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এর সাথে আমাদের সম্মুখ যুদ্ধ চলতে লাগল। সেনাবাহিনী, বিডিআর তারা চাইতো আমাদের সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে তাড়িয়ে দিতে। আমরা চাইতাম আমাদের মুক্তাঞ্চল আরও বাড়াতে। আমাদের সাথীরা ময়মনসিংহ জেলার কমলাকান্দা থানা আক্রমণ করে থানার ওসি আশরাফ উদ্দিনকে সস্ত্রীক ধরে মুক্ত অঞ্চলে নিয়ে আসে। পরে আমরা ওসি আশরাফ উদ্দিনকে চলে যেতে বললে তিনি চলে না গিয়ে আমাদের সাথে একাত্ম হয়ে যুদ্ধ করতে থাকেন। বছরখানেক পর আমাদের সর্বাধিনায়ক কাদের সিদ্দিকী আমাদের পক্ষে রেডিও টেলিভিশনে প্রচার চালানোর জন্য ওসি আশরাফ উদ্দিনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তিনি সস্ত্রীক ফিরে যান এবং কথামতো ঠিকই রেডিও টেলিভিশনে তার সাক্ষাৎকারে আমাদের কথা প্রচার করেন। লন্ডন থেকে প্রখ্যাত ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বাংলার ডাক নামক একটি সাপ্তাহিক পত্রিকা বের করে আমাদের কথা প্রচার করেন। এছাড়া আমাদের আর কোনো প্রচার ছিল না। ভারতের এসএসবি, সেন্ট্রাল সিকিউরিটি ব্রাঞ্চ, খুবই গোপনে আমাদের সাহায্য করত। তারা অত্যন্ত সংগোপনে আমাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত। এসএসবি এতই সতর্ক ও গোপনীয়তার সাথে আমাদের সাহায্য করত যে তা ভারতীয় বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স সহ অন্যান্য সংস্থা এবং কর্তৃপক্ষ পর্যন্ত জানত না।
ভারতীয় এসএসবি বা সেন্ট্রাল সিকিউরিটি ব্রাঞ্চকে প্রত্যক্ষভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পরিচালনা বা নিয়ন্ত্রণ করতেন। যুদ্ধে পরাজয় 1977 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন। ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই। এমনিতেই সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে। একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে। আমাদের একমাত্র সমর্থক এবং সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত। সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনোই সম্ভাবনা নেই। ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই উভয়েই ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক। ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবদ্ধ হয়। সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের ঘাঁটিগুলো বরাবর ভারত ব্যাপক সৈন্য সমাবেশ করে। অপরদিকে বাংলাদেশও অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে। আমরা সামনে বাংলাদেশ ও বিডিআর এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা সাঁড়াশি কায়দায় চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি। আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকেও। আমাদের এক ঘাঁটি থেকে আর এক ঘাঁটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের সর্বাধিনায়ক কাদের সিদ্দিকীর সাথেও আমাদের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমরা এক ঘাঁটির সাথীরা অন্য ঘাঁটির সাথীরা কি করছে, কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না। শুধু বাংলাদেশের আর ভারতীয় আর্মিদের মাইকের আওয়াজ। একদিকে বাংলাদেশের সেনাবাহিনী মাইকে বলছে 48 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ, সারেন্ডার কর, নইলে আক্রমণ করা হবে। অন্যদিকে পিছনের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে 48 ঘন্টা কা আন্দার হাতিয়ার ডাল দো। আমাদের ঘাঁটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর। আমার ঘাঁটির সামনে ছিল বেশ বড় সোমেশ্বর নদী। নদীর অপর পাড়ে ছিল জেনারেল মাহমুদুল হাসান, মেজর সামাদ, মেজর মঈনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী। আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত। আমাদের অস্ত্রের ভাণ্ডার মোটামুটি খারাপ না, যদিও গোলাগুলির পরিমাণ কম। পেছনে থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনে নদী থাকায় কৌশলগত কারণেই বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না। আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না। ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়েল করতে চাইবে। আর আমাদের ঘাঁটির সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি। বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরূহ ব্যাপার। এই অবস্থায় একমাত্র বিমান হামলা করা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন। আমরা সম্ভাব্য হামলা মোকাবেলা করার জন্য আগে থেকেই মাটি কেটে শাল বনের বিশাল শাল গাছ দিয়ে তার উপর সোমেশ্বর নদীর পাথর, বালি আর মাটি দিয়ে দুর্বোধ্য মজবুত বিশালকায় বাংকার ও ট্রেঞ্চ তৈরি করেছি।
আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার ও ট্রেঞ্চের ভিতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি। আমাদের আত্মসমর্পণের, সারেন্ডারের জন্য বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় অতিক্রম হওয়ার পর জেনারেল মাহমুদুল হাসান নিজে নেতৃত্ব দিয়ে আমাদের ঘাঁটির উপর ১২ ঘণ্টাব্যাপী মর্টারের প্রায় শতাধিক শেল নিক্ষেপ করে। সেই সময়ে পিছন দিক থেকে ভারতীয় বাহিনীও আমাদের উপর অবিরাম গোলা ও গুলি নিক্ষেপ করে। ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মর্টারের শেলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেঞ্চে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ড গুলিও করিনি। তখনও ভোর হয়নি, অন্ধকার কাটেনি। আবছা অন্ধকারে হঠাৎ দেখা গেল ২০-৩০ নৌকা বোঝাই হয়ে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নদী অতিক্রম করছে। সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে। তাদের সমর্থনে সেনাবাহিনীর অন্য একটি দল কভারেজ অ্যাটাক করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়। ঘণ্টা তিনেক তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হাটে যায়। এইভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতেই আমাদের গোলা বারুদ ফুরিয়ে যায়। আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে, কিন্তু গোলা বারুদের ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে। তার চাইতেও মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট। ৩ দিন থেকে আমাদের কোনো খাদ্য নেই। ক্যাম্পে ৩-৪টি গরু জবাই করে পুড়িয়ে পুড়িয়ে আমরা খেয়েছি। আজ তাও নেই। আমরা যারা ৭১-এর মুক্তিযোদ্ধা, আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে শুধু অস্ত্রের সংকটে পড়েছি, কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি। গোটা বাঙালি জাতিই আমাদের খাদ্য সরবরাহ করেছে। প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে। কোনো মুক্তিযোদ্ধাই খাদ্যে কষ্ট করেনি। এদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধার খাওয়া জুগিয়েছে, তারপর নিজের খাওয়া জুগিয়েছে। ৭১-এর যুদ্ধে আমি খাদ্য সংকটেও পড়িনি এবং যুদ্ধে অস্ত্র ও গোলা বারুদের মতো খাদ্যও যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি। এখন অস্ত্র আছে, কিন্তু গোলা বারুদের সংকটে পড়েছি। তার চাইতেও বেশি সংকটে পড়েছি খাদ্যের। আমাদের অস্ত্র প্রতি ৫-৭ রাউন্ড গুলি ও গোলা রয়েছে মাত্র, যা ৫-১০ মিনিটও টিকবে না। আমার মনে এখনো আশা শেষ মুহূর্তে ভারত হয়তো সদয় হতে পারে, আবার সর্বাধিনায়ক কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগল আর বলতে লাগল, কোনো অসুবিধা নেই, সবাই চলে আসেন ইত্যাদি ইত্যাদি। ২ দিন কোনো পক্ষেরই কোনো যুদ্ধ নেই, গোলাগুলিও নেই। চতুর্দিকে নীরব। আমাদের কেউ বাংকারে, কেউ উপরে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। আমাদের কোনোই খাদ্য নেই। অস্ত্র আছে, কিন্তু নেই যুদ্ধ করার গুলি। সর্বোপরি নেই যুদ্ধ করার মতো বিন্দুমাত্র মানসিক শক্তি। আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদুল হাসান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামল। পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম, হয়তো মনের ভুলেই দেখলাম, কিন্তু হাতে তুলে নিলাম না। জেনারেল মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে মেজর মঈন, মেজর সামাদসহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাঁটিতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম এবং ভদ্রকণ্ঠে আমাকে বললেন, দিন, আপনার অস্ত্রটা আমার হাতে দিন। আমি শেষবারের মতো আমার অস্ত্রটা দেখলাম।
তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম, বিদায় হে বন্ধু, বিদায়। এরপর জেনারেল হাসান বললেন, চলেন আপনাদের ঘাঁটিটা একটু ঘুরে দেখি। তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল, কারো অস্ত্র হাতে, কারো অস্ত্র মাটিতে। মেজন মঈনকে অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন। এরপর নিয়ে গেলেন দুর্গাপুর সেনাবাহিনীর একটি ঘাঁটিতে। সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্যে বললেন, আপনাদের চিন্তার বা ঘাবড়াবার কোনোই কারণ নেই। আমার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কথা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকেই ছেড়ে দেয়া হবে। শুধুমাত্র 1975-এর 15ই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় মামলা থেকে থাকে তাহলে তাকে বিচারের জন্য সোপর্দ করা হবে। দুর্গাপুরে কয়েকদিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরুদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্পে। এই ক্যাম্পে আমাদের ইন্টারোগেশন শুরু হয়। প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো। আমাদের মাঝ থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননেতা মৌলভী সৈয়দ আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার, নির্যাতন করে মেরে ফেলা হয়। এই সংবাদসহ আমাদের প্রতি ভারতের মোরারজি দেশাই সরকারের বর্বররচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা, ইন্দিরা গান্ধীর পতনের মূল নায়ক, যার বদৌলতে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোরারজি দেশাইয়ের পদত্যাগ দাবি করেন। জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হল, প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য। প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছেন। সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে, নইলে ক্ষমতাচ্যুত করা হবে। সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেন। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেয়া কথানুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হবে না, এই মর্মে মুচলেকা বন্ড নিয়ে আমাদের নিঃশর্ত মুক্তি দেন। মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতন ঘটান। হারিয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা ফিরিয়ে আনা কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ছাড়া পেয়েই হারিয়ে যাওয়া শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা পুনরায় উদ্ধারের এবং সংগঠন গড়ে তোলার কাজে নতুন করে ঝাঁপিয়ে পড়ি। একমাত্র কাদের সিদ্দিকী ও তার কয়েকজন সাথী ছাড়া অন্য কেউ ভারতে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় এম ইউসুফ, মোজাহিদুল ইসলাম সেলিম, শাহ মোহাম্মদ আবু জাফর, বর্তমানে জাতীয় পার্টির নেতা মোস্তাফা মহসিন মন্টু, বর্তমানে গণফোরাম নেতা রবিউল আলম চৌধুরী, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মোক্তাদির চৌধুরী, ফরিদপুরের রুমি, শেখ মুজিবের মন্ত্রী মোল্লা জালাল উদ্দিনের ছেলে আবু সাইদ,
বর্তমানে শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী ডা এস এ মালেক, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা সহ শেখ মুজিব নিহত হওয়ার পর যে সকল নেতাকর্মী ভারতে গিয়েছিল তারা সকলেই একে একে দেশে ফিরে আসেন। হেদায়েতুল ইসলাম কাজল, শেখ মুজিব ও এরশাদের মন্ত্রী কোরবান আলীর ভাগ্নে 1996 সড়ক দুর্ঘটনায় নিহত। গোলাম মোস্তাফা খান মিরাজ, আব্দুস সামাদ পিন্টু, মোবারক হোসেন সেলিম, বর্তমানে অগ্রণী ব্যাংক কর্মকর্তা ও নেতা শামীম আফজাল, বর্তমানে বিচারপতি। রাজশাহীর বজলুর রহমান ছানা, বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং রানাসহ আরও কিছু সাথী বন্ধু মিলে সারা দেশের সব কয়টি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অঞ্চলে নতুন করে দ্রুত সংগঠন গড়ে তুলতে থাকি। বিশেষ দায়িত্ব হিসেবে আমি ঢাকা শহরের সব কয়টি কলেজ এবং মহল্লায় সংগঠন গড়ে তুলি। আমরা শুধু ছাত্র সংগঠন গড়ে তুলেই ক্ষান্ত হতাম না। যুবলীগ, কৃষক লীগ এমনকি মূল সংগঠন আওয়ামী লীগও আমরা গঠন করে দিতাম। আমাদের কর্মসৃষ্টি এবং কর্মী সংগ্রহ অভিযান দ্রুত গতিতে চলতে থাকে এবং আমরা দারুণভাবে সংগঠিত ও শক্তিশালী হতে থাকি। আব্দুর রাজ্জাক, এস এম ইউসুফ, শাহ মোহাম্মদ আবু জাফর, রবিউল আলম চৌধুরী ও শফিকুল আজিজ মুকুল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, নামকরা তাত্ত্বিক, দৈনিক বাংলার বাণীর সহ সম্পাদক, সাহিত্যিক, সাংবাদিক, নিবেদিত প্রাণ চিরকুমার, এবং আমাদের মধ্যে একটা অঘোষিত চেইন অফ কমান্ড তৈরি হয়। অন্যদিকে কিশোরগঞ্জ থেকে আসা মঞ্চ কাঁপানো ও ব্যাপক সাড়া জাগানো বক্তা ও সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা ফজলুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, প্রাক্তন এমপি, 1996 সালে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা কর্তৃক বহিষ্কৃত, এর জ্বালাময়ী বক্তৃতা এবং সেই সাথে অভিজ্ঞ ও তুখোড় সংগঠক খ ম জাহাঙ্গীর এমপি, শেখ হাসিনার মন্ত্রিসভার প্রতিমন্ত্রী, এর সাংগঠনিক দক্ষতা, এইসব মিলে 15ই আগস্টে শেখ মুজিবের সাথে নিহত হয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা এবং সংগঠন নতুন প্রাণ পেতে থাকে। প্রকাশ্যে ফজলু জাহাঙ্গীরদের বক্তৃতা, বিবৃতি এবং আমাদের নীতি ও আদর্শের রাজনৈতিক প্রশিক্ষণ এবং কর্মী সৃষ্টি, এই দুয়ে মিলে রাজনীতিতে এবং দেশে নতুন পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয়। জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের আহ্বায়িকা, আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের চালিকা শক্তি। 1971-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যা পেয়েছিলাম এবং স্বাধীনতার পর আমরা যা হারিয়েছি, সেই ন্যায়, নীতি, আদর্শ, ত্যাগ, সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালোবাসা, ভোগে নয় ত্যাগেই সুখ, দেশ ও মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার হারিয়ে যাওয়া চেতনা আবার ফিরে আসতে লাগল। হোটেল ইডেনে শেখ মুজিবরের মৃত্যুর পর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলন হল। প্রথম সম্মেলনে জহুরা তাজউদ্দিনকে আহ্বায়িকা করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গঠিত হল। দ্বিতীয় সম্মেলনে কর্মীদের আপত্তি ও ঘোরতর বিরোধিতা সত্ত্বেও সৈয়দা জহুরা তাজউদ্দিনকে বাদ দিয়ে আব্দুল মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হলে আমরা কিছুটা চিন্তিত হই এই ভেবে যে মালেক উকিল আদর্শবান ব্যক্তিত্ব নন। মালেক উকিল প্রেসিডেন্ট হলেও পার্টির চালিকা শক্তি থেকে যায় সেক্রেটারি আব্দুর রাজ্জাকের হাতেই। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং মূল শক্তি ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনে সারা দেশের ছাত্র প্রতিনিধিদের ফজলু জাহাঙ্গীর প্যানেলের একক দাবি থাকলেও অজ্ঞাত কারণে কাদের চুন্নু প্যানেল করা হয়। ওবায়দুল কাদের, শেখ হাসিনার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, কে সভাপতি ও বাহালুল মজনুন চুন্নুকে সাধারণ সম্পাদক করা হয়।
পরে জানা যায় মালেক রাজ্জাক নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাদের চুন্নু প্যানেল করে। এতে আমরা যারা আদর্শের জন্য নিবেদিত প্রাণ তারা খুবই মর্মাহত হই। বাহালুল মজনুন। চুন্নু নিজ শ্রম ও ব্যক্তিগত আচার ব্যবহারের মাধ্যমে নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে মানিয়ে নিতে পারলেও সভাপতি হিসেবে ওবায়দুল কাদের কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা তো দূরের কথা একজন সাধারণ ছাত্রনেতা হিসেবেও দাঁড়াতে পারেনি। ঢাকসুর নির্বাচনে তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই ভোট পেয়েছে জামানত বাজেয়াপ্ত হওয়ার সামান্য কিছু উপরে। কিন্তু বাহালুল মজনুন চুন্নু সাধারণ ছাত্র সমাজের কাছে একজন বিনয়ী কর্মঠ ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। 1979 সালে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন দিলে আওয়ামী লীগ সরাসরি নিজ দলের প্রার্থী না দিয়ে গণতান্ত্রিক ঐক্য জোট গজ এর নামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের বিপরীতে রাষ্ট্রপতি প্রার্থী করে। ওই নির্বাচনে মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান মূলত আওয়ামী লীগের প্রার্থী জেনারেল এ জি ওসমানীকে বিপুল ভোটে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনের পরে জানা যায় আওয়ামী লীগ নেতৃত্ব ওই রাষ্ট্রপতি নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব অর্থবহ ও বৈধতা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে গোপন সলা পরামর্শ ও যোগসাজশের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিল। রাজনীতিতে শেখ হাসিনা আওয়ামী লীগে মালেক উকিল এবং ছাত্রলীগে ওবায়দুল কাদেরের মতো স্থূল আপোষকামী ও অযোগ্য লোক নেতৃত্বে আসায় নিবেদিত কর্মীদের মাঝে হতাশা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই হতাশা ও ক্ষোভের মধ্যে আব্দুর রাজ্জাকের চরিত্র ও ভূমিকা প্রশ্নের সম্মুখীন হতে থাকে। এরই মধ্যে আসে ৭৫ পরবর্তী আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে রাজ্জাক এবং তোফায়েল উভয় গ্রুপ আওয়ামী লীগের নেতৃত্ব দখলে অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখলের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই প্রতিযোগিতায় মালেক উকিল রাজ্জাকের সঙ্গে থাকলেও তোফায়েল গ্রুপ নেতৃত্ব দখলের প্রশ্নে কোনো প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে। এতে আওয়ামী লীগ ভাঙ্গনের সম্মুখীন হয়। এমনিতেই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ আগেই দল থেকে বেরিয়ে বিচ্ছিন্ন আওয়ামী লীগ তৈরি করেছে। নেতৃত্ব দখলের লড়াইয়ের মাঝেই আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। অবস্থা বেগতিক দেখে দলের ভিতরের বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার জন্য আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে এই ভেবে নিয়ে আসেন যে শেখ মুজিব পরিবারের এই অরাজনৈতিক মহিলা সব সময়ই তার আব্দুর রাজ্জাকের মুখাপেক্ষী হয়ে থাকবে। শেখ মুজিবের জীবদ্দশায় তার ছেলে শেখ কামাল, ভাগ্নে শেখ মনি, শেখ সেলিম এবং কখনো কখনো শেখ জামাল রাজনীতিতে হস্তক্ষেপ বা নাক গলালেও শেখ হাসিনা কখনোই রাজনীতির ধারে কাছেও ঘেঁষেনি। যদিও সাম্প্রতিককালে এক সময়ে শেখ হাসিনা ইডেন মহিলা মহাবিদ্যালয়ের ভিপি ছিলেন বলে প্রচার চালানো হলেও শেখ হাসিনা নিজে কখনোই এমন দাবি করেননি। শেখ হাসিনার ভিপি থাকার প্রচারণা চালানো হলেও কবে কখন বা কোন সালে ভিপি ছিলেন তা প্রচার করা হয় না। বরং শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন না এটা তিনি শেখ হাসিনা ছাত্রলীগের প্রায় অনুষ্ঠানেই বলেন। তাছাড়া শেখ হাসিনা মহিলা, আবার দেশের বাইরে রয়েছেন। কখনো দেশে এলেও রাজনৈতিক অনভিজ্ঞ ও অরাজনৈতিক মহিলা হওয়ার কারণেই আব্দুর রাজ্জাক যেভাবে চালাবেন
শেখ হাসিনা সেইভাবেই চলবেন, এই ধারণা থেকেই আব্দুর রাজ্জাক গং শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করেন। অতীতে মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদেরকে ছাত্রলীগের সভাপতি করাই সংগঠনের নীতি ও আদর্শবান। ত্যাগী নেতাকর্মী বাহিনীর আব্দুর রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থা কমে যায় এবং শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় স্বস্তিবোধ করে। সেনাবাহিনী এবং জেনারেলরা রাজনীতিতে বেআইনি ও অবৈধ হস্তক্ষেপ করতে থাকে এবং জনগণের উপর প্রভুত্ব ফলাতে থাকলে আমরা ৭১ ও ৭৫ এর যোদ্ধারা সেনাবাহিনীর বিকল্প শক্তি তৈরির চিন্তা করতে থাকি। ছাত্রদের রাজনৈতিক প্রশিক্ষণকালে ছাত্ররা সেনাবাহিনীর চাইতেও শক্তিশালী বাহিনী বলে ধারণা দেয়া হতো। ছাত্রদের বোঝানো হতো সশস্ত্র কিন্তু অশিক্ষিত বাহিনী হচ্ছে সেনাবাহিনী, নিরস্ত্র কিন্তু শিক্ষিত বাহিনী হচ্ছে ছাত্রবাহিনী। সেনাবাহিনী বাস করে ক্যান্টনমেন্টের ব্যারাকে এবং ছাত্ররা বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে। সেনাবাহিনী জনগণের বিরুদ্ধাচরণ করে এবং জনতার স্বার্থের পরিপন্থী কাজ করে। ছাত্ররা জনগণের পক্ষাবলম্বন করে এবং জনতার জন্য জীবন দান করে। আগামী দিনে লড়াই হবে, সেই লড়াইয়ে শিক্ষিত ছাত্রবাহিনীর কাছে অশিক্ষিত সেনাবাহিনী পরাজিত হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল খলিলুর রহমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী এই দুই ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করলে রেজাউল বাকি, গোলাম মোস্তফা খান মিরাজ, আব্দুস সামাদ পিন্টু, মরহুম হেদায়েতুল ইসলাম কাজল, মোবারক হোসেন সেলিম এবং আরও কয়েকজন ৭১ ও ৭৫ এর যোদ্ধা মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম কর্নেল শওকত আলীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করার। সিদ্ধান্ত মোতাবেক কর্নেল শওকত আলীকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে ৭১ ও ৭৫ এর যোদ্ধাদের একটি নতুন সংগঠন গড়ে তোলা হলো। আমাদের দৃষ্টি ক্যান্টনমেন্টের দিকে, লক্ষ্য ঢাকা ক্যান্টনমেন্ট দখল। এই লক্ষ্য বাস্তবায়নে কার্যক্রম ও রাজনৈতিক প্রশিক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি করা হলো। আমরা ছাত্র যুবকদের আসন্ন সমাজ বিপ্লবে অংশগ্রহণের ও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের দীক্ষা দিতে লাগলাম। ছাত্র যুবকদের বলে কয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত করতে লাগলাম। বিপ্লব করতে হলে ব্যক্তি জীবনের ভয়াবহ ক্ষতি হতে পারে, কিন্তু সেই ক্ষতির হিসেব রাখা যাবে না, কেননা বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসেব রাখে না। বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে সামগ্রিক ফসল এনে দেয়, যা মূলত ভবিষ্যৎ বংশধরদের নিশ্চিত সুন্দর জীবন এনে দেয়। কার্যক্রমের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দেয় ৭৫ সালে 03 নভেম্বর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কতিপয় মুক্তিযোদ্ধা সামরিক অফিসার। যোগদানকারী সামরিক অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লে কর্নেল এইচ এম গাফফার বীর বিক্রম। 1975 এর 03 নভেম্বরের ব্যর্থ অভ্যুত্থানের দায়ে সামরিক বাহিনী থেকে বরখাস্ত এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের বাণিজ্য মন্ত্রী। মেজর নাসির, পত্রিকার কলাম লেখক এবং বিশিষ্ট নাট্যশিল্পী লুৎফর নাহার লতার স্বামী, এবং ক্যাপ্টেন হাফিজুল্লাহ। কর্নেল গাফফার সব সময় ইংরেজিতে রাজনৈতিক ক্লাস নিতেন। এই ক্লাসে তিনি শিখিয়েছিলেন ভোগে শুধু সুখ আছে, কিন্তু তৃপ্তি নেই, ত্যাগে সুখ এবং তৃপ্তি দুটোই আছে। 1981 সালের 17 মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অরাজনৈতিক কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দেশে ফিরে এলে আওয়ামী লীগের কর্মী এবং জনতা বিমানবন্দরে শেখ হাসিনাকে নজিরবিহীন সংবর্ধনা দেয়।
এই জিয়া সেই জিয়া নয়। শেখ হাসিনা দেশে ফিরে আসার ৩-৪ দিন পরই তার সাথে আমাদের প্রথম বৈঠক হয়। এই বৈঠকে আলোচনার শুরুতেই শেখ হাসিনা ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাদের বলেন, আজ থেকে প্রচার চালাতে হবে যে এই জিয়া সেই জিয়া নয়, অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নয়। শেখ হাসিনা হিটলারের তথ্য উপদেষ্টা গেবিয়েলসের থিওরি অনুসারে বলেন, তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয়, তাহলে দেখবে একদিন মানুষ এটাই বিশ্বাস করবে। আমাদের মাঝ থেকে একজন প্রশ্ন করল, তাহলে এই জিয়াকে কোন জিয়া বলবো? শেখ হাসিনা বললেন, অত কথার দরকার নেই, শুধু বলবে এই জিয়া সেই জিয়া নয়। এই কথা শুনে আমরা সবাই বিস্মিত হলাম এবং নিজেদের মধ্যে ফিসফাস ও হাসাহাসি করলাম। কিন্তু আমরা কেউ কোনোদিন শেখ হাসিনার এই শিক্ষা, এই জিয়া সেই জিয়া নয়, প্রচার করলাম না। রাষ্ট্রপতি জিয়া হত্যা ১৯৮১ সালের ২৩শে এবং ২৪শে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TST-র ৩ তলায় সেমিনার কক্ষে ৭১ ও ৭৫ যোদ্ধাদের এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের গোপন ও জরুরি বৈঠক বসে। এই বৈঠকে কর্নেল শওকত আলী, বর্তমানে আওয়ামী লীগের MP, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকালীন ও হত্যা পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন। কর্নেল শওকত আলী বলেন, জিয়াউর রহমান চট্টগ্রামে গেলে চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুর বীর উত্তমের নেতৃত্বে জিয়াকে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে সভানেত্রী শেখ হাসিনা অবহিত আছেন। সভানেত্রী আমাদেরকে এই হত্যাকাণ্ডে সহায়তা ও ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাত্র কয়েক দিন হল দেশে এসেছেন। এর মধ্যেই তিনি এমন একটি নির্দেশ কিভাবে দিতে পারেন? প্রশ্ন করা হলে কর্নেল শওকত আলী বলেন, শেখ হাসিনা দেশের বাইরে, ভারত, থাকতেই এ বিষয়ে অবহিত আছেন। কর্নেল শওকত আলী জিয়া হত্যাকাণ্ডে ও হত্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলেন যে, হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম ও ঢাকায় থাকতে হবে। আমাদের যারা চট্টগ্রাম থাকবে তাদের দায়িত্ব হবে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে ঢাকায় চলে আসা এবং ঢাকায় যারা থাকবে তাদের দায়িত্ব হবে চট্টগ্রাম থেকে আসা অস্ত্র নিয়ে ঢাকায় রেডিও টেলিভিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আমাদের মধ্যে একজন কবে নাগাদ এই হত্যাকাণ্ড হতে পারে প্রশ্ন করাই কর্নেল শওকত বলেন, এখন থেকে যে কোনো সময় হতে পারে। যখনই জিয়াউর রহমান চট্টগ্রামে যাবেন তখনই তাকে হত্যা করা হবে। কর্নেল শওকত আরও বলেন, জিয়া হত্যা সংঘটন পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল H.M. এরশাদ সহ অন্যান্য জেনারেলগণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গার্ড রেজিমেন্টের কর্নেল মাহফুজুর রহমান অভ্যুত্থানের নেতা জেনারেল মঞ্জুরের সাথে থাকবেন। কিন্তু যেই মুহূর্তে জিয়া হত্যা সংঘটিত হয়ে যাবে সেই মুহূর্ত থেকে এরা বিভক্ত হয়ে পড়বে এবং দ্বন্দ্ব শুরু হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নেতৃত্বে থাকবে পাকিস্তান প্রত্যাগত রিপ্যাট্রিয়েট অফিসার ও জওয়ান সহ ঢাকার জেনারেলগণ। অন্যদিকে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে থাকবে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সামরিক অফিসার ও জওয়ানরা। জিয়া হত্যার পর জেনারেল এরশাদের আনুগত্যশীল সেনাবাহিনী এবং জেনারেল মঞ্জুরের অনুগত্যশীল সেনাবাহিনীর লড়াই হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধে উভয় গ্রুপেরই ক্ষতি হবে এবং একটি গ্রুপকে পরাজিত ও ধ্বংস করে অপর গ্রুপটি বিজয়ী হলেও খুবই দুর্বল থাকবে। ঠিক সেই মুহূর্তে আমরা বিজয়ী ফুটবল গ্রুপকে আক্রমণ করে পরাজিত করব।
এই হচ্ছে আমাদের হত্যা ও হত্যা পরবর্তী করণীয়। এই জরুরি গোপন বৈঠকে 03 নভেম্বর 1975 সামরিক অভ্যুত্থানকারী কর্নেল গাফফার, মেজর নাসির, ক্যাপ্টেন হাফিজ এবং আরও কয়েকজন সদস্য সহ প্রায় 70-75 জন যোদ্ধা উপস্থিত ছিল। একটি গ্রুপকে চট্টগ্রাম গিয়ে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে আসার দায়িত্ব দেয়া হয়। 30-35 সদস্যের দ্বিতীয় গ্রুপকে সারা দেশ সফর করে জিয়া বিরোধী মুক্তিযোদ্ধাদের কাছে এই সংবাদ পৌঁছানো ও যেকোনো মুহূর্তে যেকোনো ধরনের অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত করতে দায়িত্ব দেয়া হয়। বাকি সবাইকে তৃতীয় গ্রুপ হিসেবে 24 ঘণ্টা প্রস্তুত করে ঢাকায় রাখা হয়। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম পৌঁছলে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কিছু সংখ্যক সেনা অফিসার অভ্যুত্থান করে 30 মে প্রত্যুষে চট্টগ্রাম সার্কিট হাউজে অতি সহজে। বলা যায় বিনা বাধায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেও সেনাবাহিনীর সাধারণ জওয়ান ও জনগণ এই হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করে। জেনারেল মঞ্জুর বীর উত্তমের আনুগত্যশীল অফিসারগণ চট্টগ্রাম, বেতার ও টেলিভিশন দখলে ও নিয়ন্ত্রণে রাখে। এদিকে ঢাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ, জেনারেল মীর শওকত বীর উত্তম, জেনারেল রহমান সহ সকল অফিসার ও জওয়ানেরা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অবস্থান নেয়। জেনারেল মঞ্জুরকে মোকাবেলা করার জন্য কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের জিওসি ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে এক ব্রিগেড সৈন্যসহ চট্টগ্রামের দিকে পাঠানো হয়। ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান চট্টগ্রাম সড়কের শুভপুর ব্রিজের ঢাকা পাড়ে অবস্থান নেয় এবং শুভপুর ব্রিজের চট্টগ্রাম পাড়ে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে মোকাবেলা করার জন্য জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্যশীল ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ তার সৈন্যসহ অবস্থান নেয়। অন্যদিকে ঢাকায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রতিবাদে এবং জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ, মিছিল, মিটিং, সমাবেশ করলেও উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার জিয়া হত্যার সংবাদ শোনামাত্র প্রাণভয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ-এ রোগী সিরিয়াস, কারো সাথে দেখা হবে না বোর্ড লাগিয়ে ভর্তি হন। পরে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং যোগাযোগমন্ত্রী আব্দুল আলীম গিয়ে উপরাষ্ট্রপতি সাত্তারকে বলেন, সেনাবাহিনী প্রধান এরশাদ বলেছেন আপনি এখন রাষ্ট্রপতি। প্রতি উত্তরে উপরাষ্ট্রপতি সাত্তার বলেন, আগে সেনাবাহিনী প্রধান এরশাদকে আনেন। তারপর সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন। দৃশ্যত সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে শুভপুর ব্রিজে পরস্পরের মুখোমুখি অবস্থান নিলেও এবং ভাইয়ে ভাইয়ে রক্তপাতের ও জীবননাশের অবস্থা সৃষ্টি হলেও কার্যত জেনারেল মঞ্জুর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রকৃত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে আমাদেরকে অস্ত্র সরবরাহ দেয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেনাবাহিনীর সাধারণ সৈনিক জওয়ানরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা সমর্থন করে না এবং জিওসি জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্য পরোক্ষভাবে অস্বীকার করে। জেনারেল মঞ্জুরের পক্ষে শুভপুর ব্রিজে আসা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদের সৈন্যরা ব্রিজের অপর পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করে। নন কমিশন অফিসার এবং সিপাহীরা ক্যাপ্টেন দোস্ত মেহাম্মদকে সরাসরি পরিষ্কার বলে দেয়, জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে। এখন জেনারেল মঞ্জুর নিজে প্রেসিডেন্ট হবে। আমরা সুবেদার, হাবিলদার, সিপাহীরা যা আছি তাই থাকব। আমরা নিজেরা নিজেদের জীবন নিব না। আপনারা অফিসারেরা যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করব না।
তখন ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ করে। জেনারেল মঞ্জুর বীর উত্তম চট্টগ্রাম বেতার ও টেলিভিশনে ভাষণ দিতে এবং সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করতে ক্যান্টনমেন্টের বাইরে এলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তার সম্পূর্ণ হাতছাড়া হয়ে যায়। সেনাবাহিনীর বিশেষত নন কমিশন এবং জওয়ানরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতই আনুগত্যশীল ছিল যে সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যেই তারা জেনারেল মঞ্জুর বীর উত্তমের বিরুদ্ধে বিদ্রোহ করে। ফলে জেনারেল মঞ্জুর ও তার প্রতি আনুগত্যশীল অফিসারেরা আর ক্যান্টনমেন্টে ফিরে যেতে তো পারেনি, বরং পালিয়ে যেতেও পারেনি। পালিয়ে যাওয়ার সময় দৃশ্যত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সরকারের প্রতি আনুগত্যশীল কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি আনুগত্যশীল সৈন্যদের আক্রমণে মঞ্জুর সমর্থিত কয়েকজন অফিসার হতাহত হলেও মেজর খালেদ ও মেজর মুজাফফর পালিয়ে ভারত সীমান্তের দিকে না গিয়ে ঢাকা আসতে সমর্থ হয় এবং কর্নেল শওকত আলীর শেল্টারে আশ্রয় থাকে। অন্যদিকে জেনারেল মঞ্জুর বীর উত্তম সহ তার আরও কয়েকজন অনুগামী অফিসার জিয়া সৈনিকদের হাতে গ্রেপ্তার হলে জিয়াউর রহমান হত্যায় নিরাপদ দূরত্ব থেকে জড়িত তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরকে সঙ্গে সঙ্গে হত্যা করান। জেনারেল এরশাদ জিয়া হত্যায় তার সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেই জন্য জেনারেল মঞ্জুর বীর উত্তমকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করান। জেনারেল মঞ্জুর আমাদের অস্ত্র দিতে ব্যর্থ হলে এবং গ্রেপ্তার হলে ও নিহত হলে আমাদের সাথীরা ঢাকা ফিরে এসে মেজর খালেদ ও মেজর মুজাফফরকে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদ পৌঁছে দেয়। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত এবং গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরের সাথী 12 জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের গোপন সামরিক আদালত কোর্ট মার্শাল এ বিচার শুরু হলে কর্নেল শওকতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এবং মুক্তিযুদ্ধের ডেপুটি সেক্টর কমান্ডার লে কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ এই তিনটি মুক্তিযোদ্ধা সংগঠন ওই বিচারের বিরুদ্ধে এবং গ্রেপ্তারকৃত মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির দাবিতে আন্দোলনের ডাক দেয়। উল্লেখিত তিনটি মুক্তিযোদ্ধাদের সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ইত্যাদি কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং এই সকল কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলসমূহের সমর্থন ও অংশগ্রহণের জন্য জোর প্রচেষ্টা চালাতে থাকে। কিন্তু একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো রাজনৈতিক নেতাকে ওই সময়ে পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন সত্ত্বেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে সামরিক আদালতের গোপন বিচারে 12 জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হল। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করেন এবং তিনি নিজে প্রার্থী হন। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের বিপরীতে ডক্টর কামাল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থী করে নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনের তারিখ পিছানোর দাবি করতে থাকেন। কিন্তু সেনাবাহিনী প্রধান এরশাদ সমর্থিত বিচারপতি সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পিছানোর দাবি অগ্রাহ্য করে। 1981 সালের ওই রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেশি সংখ্যক ব্যক্তি রাষ্ট্রপতি প্রার্থী হলে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর